এটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে থাকা একটা স্যাটেলাইট। ওখানে অভিকর্ষ ত্বরণ জি এর মান 0। দ্যাটস ওয়াই ওখানকার অ্যাস্ট্রোনট কোনো ধরনের ওজন অনুভব করে না। দিস ইজ কমপ্লিটলি রং। জি এর মান ওখানে 8.625 মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড, এবং স্টেশন সহ ভেতরের অ্যাস্ট্রোনট কারোরই ওজন 0 নয়। পৃথিবী পৃষ্ঠে যা ওজন তার 87.73% ওজন আছে ওখানে, বাট স্টিল সব কিছু এমনভাবে ভাসতে থাকে যেন গ্র্যাভিটি কাজ করা বন্ধ করে দিছে। জিরো গ্র্যাভিটি হয়ে গেছে। ট্রাস্ট মি, জিরো গ্র্যাভিটি বলতে আসলে কিচ্ছু নাই, ওটা হচ্ছে সিমুলেটেড জিরো গ্র্যাভিটি। এই দুইটার পার্থক্য আসলে কি? স্যাটেলাইট কেন এবং কিভাবে ভাসে মহাকাশে, ওজন থাকা সত্ত্বেও কেনই বা ওজনহীন মনে হয়, এবং নিউটনের ক্যাননবল এক্সপেরিমেন্ট সহ ফিজিক্স এবং মহাকাশের যাবতীয় সব এক্সাইটিং কনসেপ্ট আমরা আজকে এক্সপ্লোর করব। মাইন্ড ব্লোয়ার জন্য রেডি হয়ে যান। লেটস বিগিন। গল্পের শুরুটা হয় 1687-এ দ্য ম্যাথামেটিক্যাল প্রিন্সিপালস অফ ন্যাচারাল ফিলসফি নামক এই যুগান্তকারী বইটা প্রকাশিত হবার মাধ্যমে, যার লেখক দ্য গ্রেটেস্ট ফিজিসিস্ট অফ অল টাইম স্যার আইজ্যাক নিউটন। আপেল অবশ্য তার মাথায় কখনোই পড়ে নাই, এটা জাস্ট একটা ফান স্টোরি। কিন্তু রিউমার আছে যে উনি আপেল পড়তে দেখছিলেন আপেল গাছের নিচে বসে, আর সেখান থেকে তার মাথায় ছোট্ট একটা প্রশ্ন আসে, অ্যান্ড এটা ছিল কোয়েশ্চেন অফ দ্য সেঞ্চুরি: ইফ apples fall, does the moon also fall? আপেলটা যদি গাছ থেকে পড়ে তাহলে কি চারটাও পড়তেছে? আর উত্তরটা হচ্ছে হ্যাঁ ভাই, পড়তেছে, অলওয়েজ পড়তেছে। যদি মেক সেন্স না করে, একটু পরেই মেক সেন্স করবে, ওই এক্সপ্লেনেশনেই আমরা যাব আলটিমেটলি। কিন্তু ইনিশিয়ালি একটু জাস্ট চিন্তা করেন, পড়ারই তো কথা। কারণ নিউটন আবিষ্কার করেন ইউনিভার্সের যে কোনো দুইটা বস্তু, ভরওয়ালা বস্তু, একে অপরকে নিজের দিকে টানে। আপনি বা আমি আমাদের দৈনন্দিন জীবনে যেভাবে বিভিন্ন জিনিসপত্র টানি ওরকম না। লেটসে এই বস্তুটাকে টানতে চাইলে আমি কী করবো? ইট ইজ দেয়ার অ্যান্ড আই এম ওভার হিয়ার। আমি আগেও তার পর্যন্ত গিয়ে রিচ আউট করবো, তারে গ্র্যাব করবো, তারপর হয়তো আমি তারা টানতে পারবো। অ্যান্ড আই ক্যান ডু প্রিটি মাচ হোয়াটএভার দ্য হেল আই ওয়ান্ট। কিন্তু নিউটন যে টানের কথা বলতেছেন সেটা কাছে গিয়ে এরকম ধরাছোঁয়া লাগে না, দূর থেকেই এরকম ডিস্টেন্স মেনটেন করে কোনো প্রকার ধরাছোঁয়া ছাড়া এই টানটা অ্যাক্ট করতে পারে। সো নিউটন কল্ড ইট অ্যাকশন অ্যাট এ ডিস্টেন্স। তো এই অ্যাকশন অ্যাট এ ডিস্টেন্স আসলে কিভাবে কাজ করে, আই মিন দূর থেকে না ছুঁয়ে না ধরে কিভাবে একটা টান কাজ করতে পারে, সেটার মেকানিজমটা নিউটন এক্সপ্লেন করতে পারেন নাই আনফর্চুনেটলি। কিন্তু কতটুকু টান কাজ করতেছে সেটা ফিগার আউট করতে সক্ষম হয়েছিলেন। আর এই টানাটানির ফোর্সটার নাম দেন উনি দ্য ফোর্স অফ গ্র্যাভিটি, যেটা ডিপেন্ড করে বস্তুগুলার ভর এবং তাদের মধ্যবর্তী দূরত্বের উপর, যেটাকে ফ্যান্সি ম্যাথমেটিক্যাল ওয়েতে লেখলে এরকম দেখায়। এইটুকু আমরা কম বেশি সবাই জানি, আর বাকি অর্ধেকটুকু জানলে আমরা বুঝে যাবো একটা স্যাটেলাইট কীভাবে মহাশূন্যে ভেসে থাকে। কিন্তু এটাতে যাওয়ার আগে একটা লাইক, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব করে দেন। ইট রিয়েলি মিনস এ লট। সাবস্ক্রাইব বলছি না সাবস্ক্রাইব বলছি, হোয়াটএভার। আপনার সাপেক্ষে একটা স্থির টেনিস বল ইমাজিন করেন যার উপর আপনি ফোর্স অ্যাপ্লাই করবেন। তো যতক্ষণ ধরে আপনি ফোর্স অ্যাপ্লাই করবেন ঠিক ততক্ষণ ধরে তার গতির পরিবর্তন হবে বা ত্বরণ হবে। ঠিক যেই মুহূর্ত থেকে আপনি ফোর্স অ্যাপ্লাই করা বন্ধ করে দিবেন, ঠিক সেই মুহূর্ত থেকে তার গতির পরিবর্তন হওয়াটাও বন্ধ হয়ে যাবে, মানে ত্বরণ বন্ধ হয়ে যাবে। গতির একটা ফিক্সড মান আসবে এবং দিকটা আসবে যেদিকে ফোর্স অ্যাপ্লাই করছিলেন সেই দিকেই। এখন এটা প্রকৃতিরই একটা নিয়ম। এটা কেন আসছে, কেমনে হয়েছে, উই ডোন্ট নো, বাট উই ডু নো যেটা নিউটন খুঁজে পাইছিলেন, আর এটাকে আমরা গতির দ্বিতীয় সূত্র হিসেবে চিনি। তো এই যে ফোর্স অ্যাপ্লাই করা বন্ধ করে দেওয়ার পর গতির একটা ফিক্সড মান আসলো, পরবর্তীতে যদি তার আপনি কিছু না করেন, কোনোভাবে ফোর্স অ্যাপ্লাই না করেন, কোনো ধরনের ম্যাচ আপ না করেন তার সাথে, তাইলে সারা জীবন গতির ওই ফিক্সড মানটাই মেনটেন হবে এবং গতির দিকও ওইটাই মেনটেন হবে। এক কথায় প্রত্যেকটা বস্তুই অলরেডি যা করতেছিল সেটাই কন্টিনিউ করবে। প্রত্যেকেই যার যার ইনিশিয়াল স্টেট মেনটেন করতে চাওয়ার একটা প্রবণতা দেখায়। এই ইনিশিয়াল স্টেট মেনটেন করতে চাওয়ার প্রবণতাটার নাম হচ্ছে ইনার্শিয়া। অ্যাগেন এটাও প্রকৃতিরই একটা নিয়ম যেটা নিউটন খুঁজে পাইছিলেন, অ্যান্ড এটাকে আমরা নিউটনের গতির প্রথম সূত্র হিসেবে চিনি। তো যেহেতু তারে বাইরে থেকে ফোর্স না দিলে সে আজীবন এমনিই চলতে থাকবে, তার গতিপথ পরিবর্তন করার জন্য কিন্তু আমাদেরকে বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করা লাগবে। দ্যাটস এ অসীম ক্ষুদ্র সময়ের জন্য তার উপর ফোর্স অ্যাপ্লাই করে ঠিক 90 ডিগ্রি কোণে তাকে আমরা এইদিকে সমান পরিমাণ গতি দিলাম। এখন কি হবে? এখন সে দুইটা গতি মেনটেন করবে। সে ঠিক এমনভাবে এগাবে যেন এক সেকেন্ড এদিকেও 100 মিটার দূরত্ব কাভার হয় এবং এদিকেও 100 মিটার দূরত্ব কাভার হয়। তো আমাদের এই পার্টিকুলার সেটআপে এটা করার একমাত্র ওয়ে হচ্ছে উভয়ের সাথে ঠিক 45 ডিগ্রি কোণে এক সেকেন্ডে 141.42 মিটার আগানো। এক কথায় বললে দুইটা গতির মান এবং দিকের উপর ডিপেন্ড করে ফাইনাল গতিটার মান এবং দিক কি হবে।
সায়েন্সের লোকজন যারা আছেন তারা তো জানেনই আমি ভেক্টর এডিশনের কথা বলতেছিলাম, এই ব্যাখ্যাটা সর্বসাধারণের জন্য ছিল। তো বলটাকে সঠিক টাইমিং এর গ্যাপে গ্যাপে সঠিক অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাই করে চাইলে এরকম একটা গতিপথে পরিচালিত করা যাবে। গ্যাপ কমায় দিয়ে আরো ঘন ঘন ফোর্স অ্যাপ্লাই করলে এরকম একটা গতিপথে পরিচালিত করা যাবে। ও আচ্ছা, গ্যাপ কমায় দিয়ে ঘন ঘন ফোর্স অ্যাপ্লাই করতেই গতিপথের শেপটা বৃত্তে একটু কাছাকাছি গেল। ও আচ্ছা, দ্যাট মিনস কোনো গ্যাপ যদি না রাখতাম, যদি কন্টিনিউয়াসলি অল দ্য টাইম ভেতরের দিকে সঠিক অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাই করতে থাকতাম, তাইলে সে একটা বৃত্তাকার পথেই পরিচালিত হইতো। ও আচ্ছা, তার মানে অলরেডি যে বৃত্তাকার পথে ঘুরতেছে তার উপর ভেতরের দিকে একটা ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে। ভেতরের দিকে যদি কোনো ফোর্স না থাকতো তাইলে তো সে তার ইনার্শিয়া মেনটেন করে সোজা পথেই চলতে থাকতো সারা জীবন। যেহেতু সে তার গতির দিক কন্টিনিউয়াসলি চেঞ্জ করতে করতে বৃত্তাকার পথে ঘুরতেছে, দ্যাট মিনস অবশ্যই বৃত্তের কেন্দ্রের দিকে একটা ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে। এই সেন্টার সিকিং ফোর্স বা কেন্দ্রমুখী ফোর্সটার নাম দেন নিউটন সেন্ট্রিপিটাল ফোর্স। এবং তিনি ফিগার আউটও করেন এই কেন্দ্রমুখী ফোর্সটা ডিপেন্ড করে বস্তুটার ভর কত, সে কি স্পিডে ঘুরতেছে এবং কেন্দ্র থেকে কতটা দূরে ঘুরতেছে, এই তিনটা ফ্যাক্টরের উপর। এখন এই এক্সাম্পলটাতে বৃত্তাকারে ঘোরার জন্য কেন্দ্রমুখী ফোর্সটা ডেলিভার করতেছে এই কাঠের টুকরা, এই এক্সাম্পলটাতে ডেলিভার করতেছে এই চিকন সুতা। বাট 1 মিনিট দাঁড়ান, এরকম ফিজিক্যালি টাচ করার মাধ্যমে যে ফোর্স অ্যাপ্লাই করা লাগবে সেটা কিন্তু জরুরি না। গ্র্যাভিটি অ্যাকশন অ্যাট এ ডিস্টেন্স করতে পারে, দূর থেকে না ছুঁয়ে না ধরেই ফোর্স অ্যাপ্লাই করতে পারে। যদিও এখানে আমি এই হাত দিয়ে ফোর্স অ্যাপ্লাই করে এরকম টিল্ট করে ফালাইছি, বাট ইউ গেট দ্য পয়েন্ট। নাও হিয়ার কামস নিউটনস জিনিয়াস আইডিয়া। তো নিউটন চিন্তা করলেন একটা বস্তুকে এরকম বৃত্তাকারে ঘোরানোর জন্য যে পরিমাণ কেন্দ্রমুখী ফোর্স দরকার সেটা কোনো কাঠের টুকরা, কোনো ফিতা এইসবের মাধ্যমে, ফিজিক্যাল টাচের মাধ্যমে ডেলিভার না করে গ্র্যাভিটি যদি দূর থেকেই সেই কেন্দ্রমুখী ফোর্সটা ডেলিভার করতে পারে, তাইলে কি হবে? তাইলে স্যাটেলাইট হবে। স্যাটেলাইটের গল্পে আমরা ডেফিনেটলি যাব, কিন্তু তার আগে আপনি যদি বিদেশ যেতে চান, বিদেশে পড়াশোনা করতে যেতে চান, স্টাডি অ্যাব্রোড রিলেটেড বিভিন্ন ধরনের তথ্য এবং সাহায্য পাওয়ার জন্য নলেজ হাব ইজ দ্য প্লেস টু গো। ফ্রি রেজিস্ট্রেশন করে ফেলেন এক্ষুনি, লিঙ্ক নিচে কমেন্টে এবং ডেসক্রিপশনে দেওয়া আছে। এবার চলেন নিউটনের ক্যানন বল এক্সপেরিমেন্ট দিয়ে আবার স্যাটেলাইটের গল্পটা রিজিউম করি। এই থট এক্সপেরিমেন্টে নিউটন একটা সুউচ্চ পাহাড়ের চূড়া থেকে ক্যানন বল বা কামানের গোলা নিক্ষেপ করার দৃশ্য ইমাজিন করেন। কামানের গোলা শ্যুট করলে একটু দূরে গিয়ে পড়বে, আরও জোরে শ্যুট করলে আরও দূরে গিয়ে পড়বে, আরও জোরে শ্যুট করলে আরও দূরে গিয়ে পড়বে। সো নিউটন প্রপোজ করেন এমন একটা জাস্ট রাইট গতি থাকা উচিত যে গতিতে শ্যুট করলে পরে কামানের গোলাটা কমপ্লিটলি পৃথিবীকে মিস করে একটা বৃত্তাকার পথে ঘুরে এসে আবার স্টার্টিং পয়েন্টে ফেরত আসবে। অ্যান্ড দেন এই স্টার্টিং পয়েন্ট পর্যন্ত আসার পর যদি সেম গতিটা থাকে তাহলে সেম ঘটনাটা আবার রিপিট হবে, অ্যান্ড দেন সেটা আবার হবে, অ্যান্ড দেন সেটা চলতেই থাকবে। অ্যান্ড নিউটন ফিগার আউটও করেন সেই জাস্ট রাইট গতিটা আসলে কত, যেটাকে আমরা অরবিটাল ভেলোসিটি বলি। খুবই সিম্পল হিসাব, বাট ইট ইজ বিউটিফুল। আমাদের এই কাল্পনিক সেট আপের মধ্যে লেটস সে পৃথিবীর ভর ক্যাপিটাল এম, পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্বে কামানের গোলাটা ভি গতিতে বৃত্তাকারে ঘুরতেছে, যার ভর লেটস সে স্মল এম। যেহেতু বৃত্তাকারে এরকম ঘুরতেছে, দ্যাট মিনস ভেতরের দিকে কেন্দ্রমুখী ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে, আর এই কেন্দ্রমুখী ফোর্সটা ডেলিভার করার একমাত্র লোক হইতেছে গ্র্যাভিটি। দ্যাট মিনস এরা দুইজন অবশ্যই সমান, দ্যাট মিনস এরা দুইজনও অবশ্যই সমান। উভয় পাশে স্মল এম আছে, দিলাম কেটে, এখানে আর একটা, ওখানে আর দুইটা, একটার দুই সাইড থেকেই দিলাম কেটে, উভয় পাশে করলাম বর্গমূল, শেষমেশ থাকলো ভি ইকুয়াল স্কোয়ার রুট অফ জিএম ওভার আর, যেখানে ভি হচ্ছে বস্তুটার গতি, আর হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুটা পর্যন্ত দূরত্ব, ক্যাপিটাল এম হচ্ছে পৃথিবীর ভর, আর জি হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এদের ভ্যালু কিন্তু অলওয়েজ ফিক্সড। সুতরাং কোন গতিতে নিক্ষেপ করলে একটা বস্তু এরকম বৃত্তাকারে ঘুরবে পৃথিবীর চারপাশে, সেটা ডিপেন্ড করতেছে অনলি পৃথিবীর কেন্দ্র থেকে ওই বস্তুটা পর্যন্ত দূরত্বের উপর, এবং সম্পর্কটা কিন্তু ব্যস্তানুপাতিক। সোজা বাংলায় যত দূরে যাবেন তত কম গতিতে ঘোরা লাগবে, কিন্তু যে দূরত্বে যে গতিতে ঘোরা লাগবে সেই গতিটা যদি মেনটেন না হয়, গতি যদি একটু কমে যায় বা বেড়ে যায়, তখন কিন্তু আর বৃত্তাকারে ঘুরবে না, তখন অন্য কিছু হবে। কি হবে এবং কেন হবে সেটাতে একটু পরে আসতেছি, বাট আপাতত আপনি এইটুকু বুঝেন, দিস ইজ ট্রু ফর এনি অবজেক্ট। পৃথিবীর চারপাশে কামানের গোলা হোক, গরু, ছাগল, মহিষ, ভেড়া কিংবা মানুষের তৈরি কোনো ডিভাইস হোক, কোনো একটা বস্তুকে পৃথিবীর চারপাশে বৃত্তাকার মোশনে সেট করতে চাইলে রিলেশনশিপ এটাই, এই সমীকরণ মেনেই সে বিহেভ করবে। কিংবা অন্য কোনো গ্রহের চারপাশে হোক, অন্য কোনো তারার চারপাশে হোক, সম্পর্ক এটাই। অনলি ডিফারেন্স হইতেছে তখন এম এর জায়গায়, ক্যাপিটাল এম এর জায়গায় অন্য গ্রহের অন্য তারার ভর আসবে, পৃথিবীর ভর আসবে। বেসিক আমরা বুঝছি। এখন অন্য গ্রহ নক্ষত্র বাদ দিয়ে পৃথিবীতে ফেরত আসি, কারণ
ওজন শূন্যতা এবং জিরো গ্র্যাভিটির ব্যাপারটা, এই কনফিউশনটা দূর করা এখনো বাকি আছে। সো লেটস ডু দ্যাট। আমি যদি পৃথিবীর বিষুবরেখার উপর দাঁড়ায় একটা বস্তুকে অ্যাকর্ডিং টু নিউটন 7905.36 মিটার পার সেকেন্ডের গতিতে ছুঁড়ে মারি, তাইলে সেটা ঘুরে এসে আমার মাথার পেছন দিকে আবার হিট করবে। অনলি ইন প্রিন্সিপাল, ইন প্র্যাকটিস সেটা পসিবল হবে না। এতে করে আবার নিউটনকে দোষ দেওয়া যাবে না, এটা নিউটনের দোষ না, এটা আমার দোষ। আমার সামনে যে 10টা ঘরবাড়ি, গাছপালা, পাহাড় পর্বত, যাবতীয় যত বাধা আছে ওগুলোর মধ্যে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছে। সো বাধাপ্রাপ্ত যেন না হয় সেজন্য লেটস আমি 500 কিলোমিটার উপরে নিয়ে গেলাম রকেটে করে, অ্যান্ড দেন ওখানে গিয়ে যদি আমি শ্যুট করতে পারি অ্যাকর্ডিং টু নিউটন 7612.60 মিটার পার সেকেন্ডের গতিতে, তাইলে সে বিষুবরেখা থেকে 500 কিলোমিটার উপরে বৃত্তাকারে ঘুরবে। বাট লেটস সে আরেকটা রকেট দিয়ে যেদিকে ঘুরতেছে তার বিপরীত দিকে হালকা করে ফিস করে অল্প একটু থ্রাস্ট দিলাম, এতে করে বস্তুটার গতি লেটস সে 100 মিটার পার সেকেন্ড কমলো। ভি এর মান কমে যাওয়াতে সেটা সমীকরণের একটা সাইডকে এফেক্ট করতেছে, অন্য সাইড কিন্তু আনএফেক্টেড আছে, কারণ ওই সাইডে ভি এর কোনো ছিটে ফোটাও নাই। মানে একটা বস্তুর গতি কমলো নাকি বাড়লো তার সাথে কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্সের কোনোই সম্পর্ক নাই, সে আগের মতোই টানতেছে। সুতরাং ভি কমে যাওয়ার সাথে সাথেই এই সম্পর্ক কিন্তু ভঙ্গ হয়ে গেছে। এখন আর সে বৃত্তাকার পথে ঘুরবে না, কারণ বৃত্তাকার পথে চলার জন্য যেইটুকু কেন্দ্রমুখী ফোর্স দরকার তার চাইতে বেশি পরিমাণ কেন্দ্রমুখী ফোর্স গ্র্যাভিটি এখন ডেলিভার করতেছে। গ্র্যাভিটি তারে প্রয়োজনের চাইতে বেশি টেনে ধরতেছে। বেশি টেনে ধরতেছে না, আগের মতোই টেনে ধরতেছে। ইটস জাস্ট দ্যাট তার নিজের গতিটা কমে যাওয়াতে গ্র্যাভিটির টেনে ধরাটার সাথে এখন সে আর কুলাইতে পারতেছে না। গ্র্যাভিটির টেনে ধরাটা এখন তার জন্য টু মাচ হয়ে গেছে বিধায় তার গতিপথ এখন ভেতরের দিকে চুপসে গিয়ে উপবৃত্তাকার অরবিট নেবে। আর যখনই উপবৃত্তাকার অরবিটে সে ঢুকবে, থিংস গেট আ লিটল বিট মোর কমপ্লিকেটেড। জিরো গ্র্যাভিটি এবং ওজনহীনতার কনফিউশনটা ক্লিয়ার করার খুব কাছাকাছি আমরা চলে আসছি, কিন্তু তার আগে উপবৃত্তাকার অরবিটের ব্যাপারটা একটু ক্লিয়ার করে নিই। উই আর অলমোস্ট দেয়ার। উপবৃত্তটার একটা ফোকাস পয়েন্টে থাকবে পৃথিবীর কেন্দ্র, যে পয়েন্টে ফিস করে রকেটের থ্রাস্ট ইউজ করে গতি কমানো হয়েছিল সেটা হবে নতুন অরবিটের সর্বোচ্চ দূরত্বের পয়েন্ট। ঠিক তার বিপরীতে হবে সর্বনিম্ন দূরত্বের পয়েন্ট। এই নতুন অরবিটকে ব্যাখ্যা করবে এখন নতুন সমীকরণ, যেখানে এ হচ্ছে উপবৃত্তের সেমি মেজর অ্যাক্সিস, আর হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুটা পর্যন্ত দূরত্ব, যেটা অফকোর্স এক এক জায়গায় এক এক রকম হবে। দ্যাটস ওয়াই ভি এর মানটাও কিন্তু এক এক জায়গায় এক এক রকম হবে, কোনো ফিক্সড গতি থাকবে না। তবে হ্যাঁ, বেসিক আইডিয়া আগেরটাই, দূরত্ব বাড়লে গতি কমে আর দূরত্ব কমলে গতি বাড়ে। নাও ইউ মাইট বি ওয়ান্ডারিং, এই বৃত্তাকার অরবিটে থাকা অবস্থায় এরকম গতি না কমায় যদি গতি আর উল্টা বাড়ায় দেই, তাইলে কি হবে? তাইলে উপবৃত্তাকারই হবে, কিন্তু উল্টা ওয়েতে হবে। গতি কমানোতে চুপসে গিয়ে বৃত্তের ভেতরে ঢুকে গেছিল, গতি বাড়ালে চুপসে গিয়ে বৃত্তের বাইরে চলে যাবে। গতি যেই পয়েন্টে কমানো হয়েছিল সেটা হয়েছিল নতুন অরবিটের সর্বোচ্চ দূরত্বের পয়েন্ট, আর গতি বাড়ালে সেটা হবে সর্বনিম্ন দূরত্বের পয়েন্ট। এই পুরা ব্যাপারটা সামারাইজ করলে কি দাঁড়াচ্ছে? বৃত্তাকারে ঘোরার জন্য যে দূরত্বে যে জাস্ট রাইট গতিটা দরকার, সেই গতিটা যদি মেনটেন না হয়, কমে বা বাড়ে, একটু যদি 19-20 হয়, তখন কিন্তু আর বৃত্তাকার অরবিট থাকবে না। নাও ইউ আন্ডারস্ট্যান্ড যে প্ল্যানেটগুলোর অরবিট কেন পারফেক্ট বৃত্ত না। কারণ একটা তারার চারপাশে ঘুরতে থাকা গ্যাস অ্যান্ড ডাস্টের যে ডিস্ক, সেই ডিস্কের ভেতর থেকে বিভিন্ন মাল মেটেরিয়াল একসাথে কনসেন্ট্রেটেড হয়ে তারপর প্ল্যানেট হয়, রাইট? সো এই র্যান্ডম কেওসের মধ্য থেকে যখন ইমার্জ করবে, আপনি এক্সপেক্টই করবেন যে তার ওই বৃত্তাকারে ঘোরার জাস্ট রাইট স্পিডটা থাকবে না, একটু 19 বা 20 হবে। দ্যাটস ওয়াই কিন্তু উপবৃত্তাকার আমরা যত প্ল্যানেটস অ্যান্ড মুনস অ্যান্ড যাবতীয় কিছুর অরবিট কিন্তু উপবৃত্তাকার হবে, সেটা পারফেক্ট বৃত্ত হয় না। কারণ পারফেক্ট বৃত্ত হওয়ার জন্য ওই জাস্ট রাইট স্পিডটা লাগবে, আর র্যান্ডম প্রসেসের মধ্যে থেকে যখন ইমার্জ করে তখন এই জাস্ট রাইট স্পিডটা থাকবে না, সেটাই আপনি এক্সপেক্ট করবেন, সেটাই ন্যাচারাল। তবে একটা প্রশ্ন এখনও রয়েই গেছে যেটা অনেকের মনে জাগতে পারে, সেটা হচ্ছে বৃত্তাকারে ঘোরার জন্য যে জাস্ট রাইট স্পিডটা লাগবে সেটা মেনটেন না হলে উপবৃত্তাকারই কেন হবে, অন্য কোনো শেপ কেন হবে না? ওয়েল, সেটা বোঝার জন্য কনিক সেকশনস অ্যান্ড এভরিথিং আরও কমপ্লিকেশন টেনে আনা লাগবে। ওইটা আজকের টপিক না, ওইদিকে আজকে আমি যাব না। আমি শুরুতে যেটা প্রমিস করছিলাম সেই দিকে ফোকাস করি। জিরো গ্র্যাভিটি বলতে কিচ্ছু নাই, তারপর গাছ থেকে আপেল পড়তেছে, মানে চারটাও নাকি পড়তেছে। ভাই, চাঁদ আবার কেমনে পড়তেছে ওইটা তো ব্যাখ্যা করলেন না। করতেছি।
আমরা স্পিড 100 মিটার পার সেকেন্ড কমাই দিছিলাম, এতে করে গতিপথটা বৃত্তাকার থেকে উপবৃত্তাকার রূপ নিছিল, রাইট? ওয়েল, স্পিড যদি আরও কমান তাহলে আরও চ্যাপ্টা উপবৃত্ত হয়ে সর্বনিম্ন দূরত্বের পয়েন্টটা আরও কাছে চলে আসবে, আরও গতি কমালে আরও চ্যাপ্টা হয়ে আরও কাছে আসবে সর্বনিম্ন দূরত্বের পয়েন্টটা। এরকম যদি গতি কমাতে থাকেন তাইলে এক সময় তার গতিপথটা কিন্তু পৃথিবীর সাথে সংঘর্ষ করবে। আর যদি একেবারেই কোনো গতি না থাকে আড়াআড়ি, তাহলে সে ডিরেক্ট নিচে সোজাসুজি চলে আসবে। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য কানেকশন নিউটন স বিফোর এনিওয়ান এলস। আপেলটার কোনো আড়াআড়ি গতি নাই বিধায় সে ডিরেক্ট নিচে চলে আসে। চাঁদের এনাফ পরিমাণ আড়াআড়ি গতি আছে বিধায় সে অরবিটে টিকে থাকে। দ্য অনলি ডিফারেন্স ইজ আপেলটা হচ্ছে ফলিং টুয়ার্ড দি আর্থ আর চাঁদটা হচ্ছে ফলিং অ্যারাউন্ড দি আর্থ। এখন এই ফলিং কথাটা এনে খুব ইম্পর্টেন্ট, কারণ যে কোনো ফলিং বডির ওজন শূন্য অনুভূত হয়। দ্য কিওয়ার্ড ইজ অনুভূত হয়, তার মানে কিন্তু এই না যে তার অ্যাকচুয়াল ওজন শূন্য হয়ে গেছে বা সে জিরো গ্র্যাভিটিতে চলে আসছে। ওজন শূন্যতার এই ব্যাপারটা যদি আপনার কাছে কনফিউজিং লাগে, সেক্ষেত্রে ওজন বলতে আসলে কি বোঝায় সেটা আমাদেরকে বোঝা লাগবে। পৃথিবীর গ্র্যাভিটি রাইট নাও আপনাকে যে ফোর্সে টানতেছে সেটা হচ্ছে পৃথিবীর ওপর আপনার ওয়েট বা ওজন, এটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল ওয়েট। আর আপনি যতটুকু অনুভব করতেছেন সেটা হচ্ছে আপনার অ্যাপারেন্ট ওয়েট। ঠিক এই মুহূর্তে আপনার অ্যাকচুয়াল ওয়েট যেটা আছে সেটা কিন্তু আপনি ফিল করতেছেন না, কারণ আপনার চারপাশে বাতাস আছে, বাতাসের একটা প্লবতা আছে যেটাকে বয়েন্ট ফোর্স বলে। অ্যান্ড এটা একটা ঊর্ধ্বমুখী ফোর্স, আপনাকে উপরের দিকে ঠেলতেছে, যার কারণে আপনার অ্যাপারেন্ট ওয়েট কিছুটা কম হয়। আর যদি আপনি পানিতে নামেন, ওখানে ঊর্ধ্বমুখী বয়েন্ট ফোর্সটা অনেক বেশি, তখন দেখবেন অনেক পাতলা লাগতেছে কিন্তু। তো এই অ্যাপারেন্ট ওয়েট যে খালি প্লবতার কারণে কমে তা কিন্তু না, পৃথিবীর ঘূর্ণনের কারণেও কিছুটা কমে। ওই টপিকে আজকে যাচ্ছি না। বটম লাইন হচ্ছে অ্যাপারেন্ট ওয়েট আর অ্যাকচুয়াল ওয়েটের কনসেপ্ট এক নয়। এখন দেখব আপনার অ্যাপারেন্ট ওয়েটটা ঠিক কোন মেকানিজমের মাধ্যমে আপনি ফিল করেন। লেটস সে আপনি ফ্লোরে দাঁড়ায় আছেন, আপনার একটা অ্যাকচুয়াল ওয়েট আছে। এখন বাতাসের প্লবতার কারণে এবং পৃথিবীর ঘূর্ণনের কারণে কিছুটা ওজন কমে টমে যেটা থাকলো সেটা হচ্ছে আপনার অ্যাপারেন্ট ওয়েট। অ্যান্ড ওই ফোর্স দিয়ে, আপনার অ্যাপারেন্ট ওয়েটের সমান ফোর্স দিয়ে আপনি ফ্লোরকে নিচের দিকে পুশ করতেছেন। এখন প্রকৃতির নিয়ম এটা, ফ্লোরটাও আপনাকে ঠিক এক্স্যাক্ট অ্যামাউন্ট অফ ফোর্স দিয়ে উপরের দিকে পুশ করতেছে। এবং প্রকৃতির এই নিয়মটাও নিউটন আবিষ্কার করেন, যাকে আমরা নিউটনের গতির তৃতীয় সূত্র হিসেবে চিনি। এই পুরা ব্যাপারটা সামারাইজ করলে কি দাঁড়াচ্ছে, আপনার অ্যাপারেন্ট ওয়েটের সমান ফোর্স দিয়ে আপনি এবং ফ্লোর একে অপরকে পুশ করেন। সো ওই ফ্লোরের পুশব্যাক করাটাকে আপনি ওজন হিসেবে ফিল করেন। আপনার নিজের ওজন কিন্তু আপনি ফিল করেন না, আপনি ফিল করেন ফ্লোর আপনাকে কতটা পুশব্যাক করতেছে সেটা। ইন আদার ওয়ার্ডস, আপনি যে নিচের দিকে যাইতে চাইতেছেন সেটা যখন প্রিভেন্টেড হবে, তখন আপনি ওজন অনুভব করা শুরু করবেন। এখন পরন্ত বস্তু বা ফলিং বডির ক্ষেত্রে যেটা হয়, ফলিং বডিটা নিচের দিকে কাউকে পুশ করতেছে না, এন্ড অন্য কেউ ফলিং বডিটাকে উপরের দিকে পুশব্যাক করতেছে না। দ্যাটস ওয়াই সে ওজনহীন অনুভব করে, আর তখন তার অ্যাপারেন্ট ওয়েট হয় 0। চলেন এক্সপেরিমেন্টের মাধ্যমে প্রমাণ করে দেখাই। আমাদের এই বাস্তব সেটআপে পানিটা উপর থেকে বোতলের নিচের তলায় পুশ করতেছে, বোতলের নিচের তলাটাও পানিকে সেম পরিমাণ পুশ করতেছে উপরের দিকে। দ্যাটস ওয়াই পানি তার অ্যাপারেন্ট ওয়েট ফিল করতেছে, রাইট? এখন আমি যদি বোতলের সাইডের ওয়ালে একটা ছিদ্র পাংচার করি, ছিদ্রটা থেকে শুরু করে উপরের যতটা পানি আছে ওই সবটা পানির অ্যাপারেন্ট ওয়েটের পুশ খেয়ে পানি সাইড দিয়ে লিক আউট করবে। কিন্তু যখনই আমি তারে ছেড়ে দিব, পানি আর লিক আউট করবে না, কারণ পরন্ত অবস্থায় তার অ্যাপারেন্ট ওয়েট এখন 0। তার অ্যাকচুয়াল ওয়েট কিন্তু আগেরটাই আছে। ইটস জাস্ট দ্যাট বোতলের যে নিচের ফ্লোরটা আছে সে আর পুশ ব্যাক করতেছে না। বোতলটাও ফলিং, তার ভেতরের পানিটাও ফলিং, অ্যান্ড দে ডোন্ট ফিল এনি ওয়েট while they are falling. So the instant you drop that cup, the water cuts off. It just stops. It is weightless because it's in free fall. এই পরন্ত বোতলের ভেতর থাকা পানিটার মতো সিমিলার এক্সপিরিয়েন্সটা আপনিও নিতে পারেন চাইলে, যদি আপনি লিফটের ভেতরে থাকা অবস্থায় লিফটের তার ছিঁড়ে যায়। অফকোর্স এন্ডিংটা খুবই ট্র্যাজিক হবে অ্যান্ড ইভেনচুয়ালি আপনি মারা যাবেন, কিন্তু মারা যাওয়ার আগে আপনি আবিষ্কার করবেন যতক্ষণ ধরে আপনি পড়তেছিলেন ততক্ষণ ধরে আপনার পায়ের নিচের ফ্লোরটাও পড়তেছিল। সে আপনাকে পুশব্যাক করে নাই বিধায় আপনি ওজন অনুভব করেন নাই। তখন আপনার অ্যাপারেন্ট ওয়েট ছিল 0, মনে হচ্ছিল আপনি জিরো গ্র্যাভিটিতে চলে আসছেন সামহাও। অ্যাকচুয়াল জিরো গ্র্যাভিটিতে না গিয়েও জিরো গ্র্যাভিটির মতো ফিলটা দেওয়ার এই সার্ভিসটা প্রোভাইড করে GoZeroG.com।
অফকোর্স আপনারা লিফটের ভেতর তুলে তো ছেড়ে দিবে না, বাট ওদের ফ্লাইট যদি আপনি বুক করেন তখন আপনাকে বিমানের ভেতর তুলে তখন ছেড়ে দিবে। যতক্ষণ ধরে পড়বেন আপনি বিমানের ভেতর এরকম ওজনহীন অনুভব করবেন। এই বিমান, এই লিফট আর এই পানির বোতল, এদের মধ্যে কমন ব্যাপারগুলো কি কি বলেন তো? এদের প্রত্যেকেই পরন্ত বস্তু বা ফলিং বডি। পরন্ত অবস্থায় সবাই ওজনহীন অনুভব করতেছে বা সবার অ্যাপারেন্ট ওয়েট জিরো, সবার অ্যাকচুয়াল ওয়েট নন জিরো, এবং সবাই পৃথিবীর গ্র্যাভিটির ইনফ্লুয়েন্সের মধ্যেই আছে। ইনফ্যাক্ট গ্র্যাভিটেশনাল ইনফ্লুয়েন্স আছে বলেই কিন্তু নিচের দিকে ত্বরান্বিত হচ্ছে, কেউই কিন্তু জিরো গ্র্যাভিটিতে চলে আসে নাই। জিরো গ্র্যাভিটিতে না গিয়েও জিরো গ্র্যাভিটির মতো সিচুয়েশন ক্রিয়েট করাটা হচ্ছে সিমুলেটেড জিরো গ্র্যাভিটি। আর এক্স্যাক্ট সেম জিনিসটাই হচ্ছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে। স্টেশন এবং অ্যাস্ট্রোনট ওরাও ফলিং বডি, ফলিং অ্যারাউন্ড দি আর্থ, আর ফলিং বিধায় ওখানেও অ্যাপারেন্ট ওয়েট জিরো, অ্যাকচুয়াল ওয়েট নন জিরো, যেটা আমরা একটু পরেই ক্যালকুলেট করবো। অ্যান্ড লাস্টলি ওরাও কিন্তু পৃথিবীর গ্র্যাভিটেশনাল ইনফ্লুয়েন্সের মধ্যেই আছে, জিরো গ্র্যাভিটিতে চলে যায় নাই। আমাকে ট্রাস্ট করার দরকার নাই, নিজেই ক্যালকুলেট করে দেখেন। রাইট নাও আমি যখন স্ক্রিপ্টের এই অংশটা লিখতেছিলাম, ইউরোপিয়ান স্পেস এজেন্সির লাইভ স্টেশন ট্র্যাকিং ম্যাপে ক্লিয়ার দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন 2.3 ডিগ্রি নর্থ ল্যাটিটিউডের 420 কিলোমিটার উপরে আছে। পৃথিবীর কেন্দ্র থেকে ওই মুহূর্তে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের দূরত্ব দাঁড়াচ্ছে 67,98,103 মিটার। ইউ মাইট বি ওয়ান্ডারিং এখানে স্পেস স্টেশনের দূরত্বটাকে এত ছোট করে কেন দেখানো হইতেছে? ওয়েল, তার কারণ হচ্ছে এখানে যে 420 কিলোমিটার অল্টিটিউড দেখছিলেন, আমাদের পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় এই 420 কিলোমিটারটা অ্যাকচুয়ালি এতটাই ছোট। ইয়েস, এই ভিডিওতে আগে যে স্পেস স্টেশন দেখছিলেন, চাঁদ দেখছিলেন, ওই ডিস্টেন্সগুলো না নট টু স্কেল রিপ্রেজেন্টেশন। ওখানে ডিস্টেন্সগুলো আনুপাতিক হারে দেখানো হয় নাই, এখানে আনুপাতিক হারে অ্যাকচুয়াল ডিস্টেন্সটা দেখানো হয়েছে। এটা কেন দেখাইতেছি একটু পরেই বুঝতে পারবেন। সো নীলটা হইতেছে পৃথিবীর ব্যাসার্ধ আর লালটা হইতেছে স্পেস স্টেশনের উচ্চতা। দুইটা যোগ করে টোটাল আর এর মান আসছে এইটা। এই আর এর মান ইউজ করে এইখানে জি এর মান আমরা এবার বের করব। আর এদিকে নিউটনের গ্র্যাভিটির ল এবং গতির দ্বিতীয় ল কম্বাইন করে অভিকর্ষ ত্বরণ জি এর সমীকরণ পাওয়া যায়, যেখানে এই দূরত্ব প্লাগ ইন দিলে জি এর মান আসে 8.625 মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড, যেটা পৃথিবীর সার্ফেসে 45 ডিগ্রি নর্থ ল্যাটিটিউডের উপর করলে আসে 9.831 মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড। অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠে যা গ্র্যাভিটি তার 87.73% গ্র্যাভিটি বিদ্যমান আছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে। পৃথিবীতে যার অ্যাকচুয়াল ওয়েট 100 পাউন্ড, তার অ্যাকচুয়াল ওয়েট ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে হবে 87.73 পাউন্ড। কিন্তু অ্যাপারেন্ট ওয়েট হবে জিরো, ফলিং বডি হওয়ার কারণে, জিরো গ্র্যাভিটিতে চলে আসছে ওই কারণে নয়। গ্র্যাভিটি ওখানে অবশ্যই বিদ্যমান আছে। ইনফ্যাক্ট গ্র্যাভিটি আসে বিধায়, গ্র্যাভিটি টেনে ধরতেছে বিধায় কিন্তু সে পৃথিবীকে অরবিট করতে পারতেছে। গ্র্যাভিটি না থাকলে যে কোনো অরবিট করতে থাকা বস্তু স্পর্শক বরাবর ছিটকে চলে যাবে। স্পেস স্টেশন যে জিরো গ্র্যাভিটিতে নাই, এটা বোঝার জন্য আসলে এত কমপ্লিকেশনে যাওয়ার দরকারও নাই। আপনি জাস্ট একটু ক্রিটিক্যালি চিন্তা করেন, প্রশ্ন করতে শিখেন। কয়েকশো কিলোমিটার দূরে যদি জি এর মান 0 হয়, যদি ওখানে গ্র্যাভিটি না থাকে, তাইলে কয়েক লক্ষ কিলোমিটার দূরে চাঁদটাকে কে ধরে রাখছে অরবিটে? জি এর মান দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। সোজা বাংলায়, 2 গুণ দূরে গেলে 4 গুণ কমবে, 3 গুণ দূরে গেলে 9 গুণ কমবে, 4 গুণ দূরে গেলে 16 গুণ কমবে, বাট সেটা কখনোই ঠুস করে জিরো হয়ে যাবে না। হ্যাঁ, জিরো হবে একমাত্র ইনফিনিট দূরত্বে গেলে, আদারওয়াইজ যে কোনো ফাইনাইট দূরত্বে জি এর মান মোর দেন জিরো। বাই দ্য ওয়ে, এই মানটা টাইম টু টাইম ভ্যারি করে, এই মানটা প্লেস টু প্লেস ভ্যারি করে। সো ভ্যারি করবে এমন দুইটা সংখ্যা কম্পেয়ার করে আমরা যখন পার্সেন্টেজ করব, তখন এই পার্সেন্টেজটাও কিন্তু 19-20 ভ্যারি করে, বাট সেটা 90%-এর আশপাশেই থাকে আর কি। দ্যাটস দ্য বেসিক আইডিয়া। যাওয়ার আগে একটা ব্যাপার ক্লিয়ার করি, বিভিন্ন ঘর বাড়ি, গাছপালা, পাহাড় পর্বত, যাবতীয় যত বাধাসমূহ আছে, ওগুলাকে আমি সরাইতে পারতেছিলাম না বিধায় 500 কিলোমিটার উপরে নিয়ে গিয়ে তারপর নিক্ষেপ করছিলাম একটা বস্তুকে, মনে আছে? ওয়েল, সেখানেও কিন্তু বাধা বিপত্তি আছে। বাতাসের বাধা। ক্রিকেট ফিল্ডে যেরকম একটা সীমানা থাকে না, যে এই লাইনের এইদিকে পড়লে ছক্কা, ওইদিকে পড়লে কিছুই না, পৃথিবীর বায়ুমণ্ডলের কিন্তু এরকম কোনো সীমানা নাই যে এই লাইনের এইদিকে সব বাতাস আর এইদিকে কোনো বাতাসই নাই, এরকম না ব্যাপারটা। বায়ুমণ্ডল আস্তে আস্তে উচ্চতার সাথে ফেড আউট হয়ে যায়। আপনি যত দূরে যাবেন বাতাসের ঘনত্ব তত কমে আসে। তো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন যেখানে, ওখানেও কিন্তু বাতাসের বাধা আছে। বাতাসের বাধা স্টেশনটার আড়াআড়ি গতিটা কমায় দেয়, আর গতি কমায় দিলে কি হবে সেটা তো আমরা আগেই আলোচনা করছিলাম। গতি কমতে থাকলে একটা টাইমে কি হবে, আলটিমেটলি এসে ক্র্যাশ করবে সেটা পৃথিবীতে। সেটাই হয়তো, কিন্তু সেটা আমরা হতে দেই না।
এই গ্রাফে এক্স অক্ষ বরাবর তারিখ আর ওয়াই অক্ষ বরাবর স্পেস স্টেশনের গড় উচ্চতা প্লট করা আছে। বাতাসের বাধার কারণে গতি কমে গিয়ে লোয়ার অরবিটে পড়ে যাইতে থাকে, কিন্তু এভরি নাও এন্ড দেন ফিক্স করে রকেটের থ্রাস্ট ইউজ করে গতি যোগ করার মাধ্যমে তাকে হায়ার অরবিটে নিয়ে যাওয়া লাগে। লিওর যত স্যাটেলাইট আছে, মানে লো আর্থ অরবিটের যে স্যাটেলাইটগুলা, অর্থাৎ পৃথিবীর কাছাকাছি স্যাটেলাইটগুলা, সবাই এই সমস্যাটা ফেস করে। ফর এক্সাম্পল, চীনের স্যাটেলাইট টিয়াঙ্গং 1 যেটা লঞ্চ হয় 2011 সালে, উচ্চতা ছিল অ্যারাউন্ড 360 কিলোমিটার। ওটাকেও কিন্তু এভরি নাও এন্ড দেন ফিক্স করে রকেটের থ্রাস্ট ইউজ করে অরবিট মেনটেন করা লাগতো। 2016 সালে যখন কমিউনিকেশন হারিয়ে গেল গ্রাউন্ডের সাথে, তখন তো আর সেটা করা পসিবল হয় নাই। 2018 সালে ফাইনালি সেটা সাউথ প্যাসিফিক ওশনের উপর এসে ক্র্যাশ করে। আমরা স্যাটেলাইট ফালাইনি, স্যাটেলাইট আপনি পড়ে গেছে, এই কথাটা কিন্তু এই পার্টিকুলার কেসে সত্য। সুতরাং বাতাসের বাধাটাকে ফেস করে লং টার্ম অরবিট সাস্টেন করার জন্য আপনাকে রকেটের থ্রাস্ট ইউজ করা লাগবেই, এটা মাস্ট, একেবারে পৃথিবীর কাছের স্যাটেলাইটগুলোর জন্য। আর অরবিট যদি দূরে হয়, যত বেশি দূরে যাবেন বাতাসের বাধাটাও কমে আসবে। সো ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন একটা স্যাটেলাইট 500, 1000, ইভেন মিলিয়ন বছর পর্যন্ত টিকে থাকতে পারে কোনো রকেটের থ্রাস্ট ছাড়াই। আর যদি অ্যাবসোলুটলি কোনো বাতাসের বাধা না থাকে, সেক্ষেত্রে আজীবন টিকে থাকবে, কিচ্ছু করা লাগবে না। তো আমাদের এই পুরো গল্পটা যদি আমরা সামারাইজ করি, তাহলে কি দাঁড়াচ্ছে? আমরা কি শিখলাম আজকে? গ্র্যাভিটি এরকম সরাসরি নিচের দিকে নিয়ে আসতে চায়, আড়াআড়ি গতি থাকলে এরকম কার্ভ হয়ে পড়ে, এনাফ আড়াআড়ি গতি থাকলে সেটা অরবিটে যায়, এবং এদের প্রত্যেকেই পরন্ত বস্তুর অ্যাপারেন্ট ওয়েট 0 হয়। আর এই কারণে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ওজনহীনতা অনুভূত হয়। ওখানে জি এর মান পৃথিবী পৃষ্ঠের জি এর মানের 87.73%। জি এর মান ওখানে 0 নয়। জিরো গ্র্যাভিটি বলতে কিছু নাই ওখানে, ওটা সিমুলেটেড জিরো গ্র্যাভিটি। আর এই সব কিছু শেখার পর অ্যানাদার জিনিয়াস অ্যালবার্ট আইনস্টাইন, তার দ্বারস্থ হতেই আপনি একটা প্লট টুইস্ট খাবেন। আপনি নতুন করে শিখবেন গ্র্যাভিটি কোনো ফোর্স না, স্যাটেলাইটের পথ আসলে বাঁকে না। দেখতে যেটা বাঁকা লাগতেছে, ইন রিয়ালিটি সেটা সোজা পথ। ইয়োর এন্টায়ার চাইল্ডহুড ওয়াজ এ লাই, এবং নিউটনের যাবতীয় সমীকরণ সবগুলা ভুল। আপনি ভাবতেছিলেন F equals ma, that's the truth, but no, ma divided by there is something extra, that is the truth. না এটা কিছু হইলো, এক ঝটকে মে জিন্দিগি বাদাল দি, দুনিয়া বাদাল দি, সব কুছ বাদাল দি। যখনই আপনার এই উপলব্ধি থেকে একটা রেভেলেশন হইতেছে না, ঠিক তখনই আপনি আরেকটা সেকেন্ড প্লট টুইস্ট খাবেন। আপনি আবার নতুন করে শিখবেন যে নিউটনিয়ান ফিজিক্স ভুল হওয়া সত্ত্বেও কেন ভুল না, কেন, কখন এবং কিভাবে নিউটনিয়ান ফিজিক্স কাজ করে ভুল হওয়া সত্ত্বেও। Einstein's theories of motion and gravity, if you put in low speeds and low gravity in the equations, they become Newton's equations. এটা হচ্ছে নিউটনের নন রিলেটিভিস্টিক কাইনেটিক এনার্জির সমীকরণ, আর এটা হচ্ছে আইনস্টাইনের রিলেটিভিস্টিক কাইনেটিক এনার্জির সমীকরণ, যেটা আমরা গ্রাফে প্লট করছি স্পিডের এগেনস্টে। এটা 80% লাইট স্পিড, এটা 100% লাইট স্পিড, অ্যান্ড দে আর ইন কমপ্লিট ডিসএগ্রিমেন্ট, রাইট? বাট আমরা যদি লো স্পিডের পার্টটা রিভিল করি, ইউ ক্যান সি আইনস্টাইনের সমীকরণ ইজ লিটারেলি বিকামিং নিউটনের সমীকরণ যখন লো স্পিড সিচুয়েশনে আমরা যাব। If this does not excite you, I don't know what will. So Newton's universe is a subset, an accurately described subset of a larger universe that Einstein has described. আর এক্স্যাক্টলি এইগুলোই আলোচনা করবো আইনস্টাইন ভার্সেস নিউটন সিরিজের পরবর্তী কোনো একটা এপিসোডে, যদি এই ভিডিওতে 20,000 লাইক পড়ে। সো দেখতে চাইলে লাইক দিয়ে দেন, কমেন্টে জানান। আর ততক্ষণ পর্যন্ত সৌরজগতের জন্ম মৃত্যুর ইতিহাস এক্সপ্লোর করা হয়েছে এই ভিডিওটাতে, এটা এনজয় করতে থাকেন। মাইন্ড ব্লো না হইলে পয়সা ফেরত। টাটা। বাট স্টিল স্টেশন সহ তার ভেতরের